ইফতার স্পেশাল একই ভিডিওতে ৬টি ভিন্ন স্বাদের দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে পেঁয়াজ, সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, ইফতার টেবিলে শুধুমাত্র একটা ডিম দিয়েই আপনারা পরিবারের সকলের জন্য এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর এই ডিমটাকে ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নেব। তো আমি এখানে গোল গোল করে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। আর এই একটা সেদ্ধ ডিম দিয়ে আপনারা পরিবারের সকলের জন্য খুবই সহজ পদ্ধতিতে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে ডিমটা কেটে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর একটা বড় বাটির মধ্যে আমি 1.5 বাটি মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এবার পেঁয়াজটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এই পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে মথলে নিতে হবে, যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। আর দেখবেন 2 মিনিট এইভাবে মথলে নেওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে আসবে আর পেঁয়াজের মধ্যে থেকে হালকা হালকা পানিও ছেড়ে আসবে। তো পেঁয়াজটা খুব ভালোভাবে মথলে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এই ডিমের পাকোড়াগুলো যেন একটু মুচমুচে হয় সেই জন্য 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ইফতারে আমরা কিন্তু নানান রকমের স্ন্যাক্স খেয়ে থাকি। তো বন্ধুরা, খুবই অল্প উপকরণে তৈরি করা এই পাকোড়াগুলো চাইলে আপনারা ইফতার টেবিলে রাখতে পারেন। তো বন্ধুরা দেখুন, সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে এবার এই পাকোড়াগুলো তৈরি করে নেব। তো হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাতের তালুতে একটু চ্যাপটা করে নিয়েছি। তো এইভাবে করে আরও একটি পাকোড়া শেপ দিয়ে রেখে দেব। তারপর যে ডিমটা আমি কেটে রেডি করে রেখেছিলাম সেটাই এই পাকোড়ার মধ্যেখানে রেখে দুটোকে একসঙ্গে মুড়ে নিতে হবে। তো দেখুন, ডিমটা রেখে দেওয়ার পর আবারও একটুখানি মিশ্রণ নিয়ে এবার খুব ভালোভাবে মুখটা মুড়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে ডিমটা গোল করে কেটে নিয়ে গোল শেপের পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা ডিমটাকে লম্বাভাবে কেটে লম্বা করে পাকোড়া শেপগুলো দিয়ে নিতে পারেন। তো একটা পাকোড়া আমাদের তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাকোড়া আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পাকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, আরও একটি পাকোড়া আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে সবগুলো পাকোড়া তৈরি করে রেডি করে নিয়েছি। এবার এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো এই পাকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে, অনেকটা ক্রিস্পি হবে। তো এই পাকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, তা না হলে ভেঙে যেতে পারে। পাকোড়ার একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবেন। তো দেখুন, পাকোড়ার একদিকটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা একটা করে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, একটু সময় নিয়েই কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নেবেন, তাহলে এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো পাকোড়া আমি উল্টে দিয়েছি। তো পাকোড়াগুলোর অপর দিকটাও যখন হয়ে যাবে তখন এগুলোকে আবারও উল্টে দেব। উল্টে দিয়ে আবারও লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় আর পাকোড়াগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। তো দেখুন, পাকোড়ার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সবগুলো পাকোড়াই কিন্তু ভাজা খুব সুন্দর হয়েছে। আর এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, এবার আমি পাকোড়াগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা
তাহলে বন্ধুরা পেঁয়াজ আলু ডিমের পাকোড়া তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সঙ্গে মুচমুচে খাস্তা মিনি সিঙ্গাড়া রেসিপি শেয়ার করব। ইফতারে খেতে কিন্তু ভীষণ মজার হবে। তো সিঙ্গাড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি 2 মিনিট ধরেই ময়ানটা দিয়ে নিয়েছি। আর দেখুন খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। আর এভাবে ময়ান দিয়ে নিলে কিন্তু সিঙ্গাড়াগুলো অনেকটাই খাস্তা হবে। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। এখানে ডো তৈরি করার সময় কিন্তু পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আমি ডোটা এখানে শক্ত করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা আমি রেডি করে নেব। এবার এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো 5 ফোড়ন আর হাফ চা চামচ মতো গোটা জিরা। আমি কিন্তু এখানে সিঙ্গাড়ার পুরটা নিরামিষভাবে তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে শুকনো মশলাগুলো একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তারপর ফোড়নের জন্য এটা ব্যবহার করব। তো দেখুন মশলাটা কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আলুর পুরের মধ্যে বাদাম দেব। তাই এখানে চীনা বাদাম আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। আর এভাবে বাদামটা ভেজে নিলে কিন্তু বাদামটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো কিছুক্ষণ লো আঁচে নাড়াচাড়া করে বাদামটা আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে। তো তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার যে আধ ভাঙা করা গুঁড়ো করা মশলাটা ছিল সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর অল্প একটু দিয়ে দেব মরিচ কুচি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলার সঙ্গে 2টো মরিচ গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য কাঁচা মরিচটা অল্প করে দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি। আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আলুটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে হালকা করে একটু গলিয়ে গলিয়ে দেব। আর এইভাবে যদি গলিয়ে দেওয়া হয় তবে কিন্তু সিঙ্গাড়াটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো হালকা গলিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তাহলে আমাদের পুরটা তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব, সেই জন্য ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নেব। এবার এই ময়দাটা থেকে লেচি কেটে নেব, সেই জন্য এই ময়দাটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এভাবে লম্বা করে নিয়ে আমি সমানভাবে লেচিগুলো কেটে নেব। যেহেতু আমি এখানে ছোট ছোট সিঙ্গাড়া তৈরি করব, তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা যদি বড় সিঙ্গাড়া বানাতে চান তাহলে বড় বড় করে লেচি কেটে নেবেন। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এবার সবগুলো লেচি তোলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি ঢেকে রেখে দেব যাতে ওপর থেকে না শুকিয়ে যায়। তো এটাকে একটু ছোট্ট করে গোল করে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। এটাকে একটু লম্বা করে বেলে নেব। তো আমি এখানে রুটিটাকে লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা রুটি থেকে কিন্তু 2টো সিঙ্গাড়া হবে। আর সেই জন্য মধ্যে থেকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি। এবার যে দিকটা কাটা আছে সেই দিকে প্রথমে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। এতে করে সিঙ্গাড়ার ভাঁজটা খুলে যাবে না। বন্ধুরা একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো একদিকটা টেনে এনে ওপর দিকে এইভাবে করে একটু লাগিয়ে দেব। আর এটা একটু কোণের মতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প করে আলুর পুরটা দিয়ে দেব। যেহেতু ছোট সিঙ্গাড়া তাই খুব বেশি পুর কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে অল্প করে পুরটা দিয়ে দিয়েছি।
এবার দুই দিককে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ। তো বন্ধুরা একটা সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তাছাড়া বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে প্লিজ একটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা এইভাবে করে সবগুলো সিঙ্গারা কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা সিঙ্গারাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুরো দোকানের মতো মনে হচ্ছে। তো এবার এখানে আমার কিছু সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। তারপর বাকি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নেব। তো সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু এখানে হালকা গরম হতে হবে, খুব বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা যাবে না, তা না হলে উপর থেকে সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে আর একেবারে খাস্তা মুচমুচে হবে না। তো এখানে হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। আর এইভাবে সিঙ্গারাগুলো লো আঁচে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো টোটাল সিঙ্গারাগুলো ভাজতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট মতো। আর 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই খাস্তা এবং মুচমুচে হবে। তো লো আঁচে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট লো আঁচে রেখে দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন সিঙ্গারার কালারটা কত সুন্দর এসছে। এবার এই তেলটা ঝরিয়ে সিঙ্গারাগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজের কত অল্প উপকরণ দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলেই বর্ষার সময় বৃষ্টির দিনে কিন্তু ঝটপট বিকেলবেলায় বানিয়ে খেতে পারেন। আর এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। তো সবগুলো সিঙ্গারা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে সিঙ্গারাগুলোর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে 3টা মতো মরিচ একটু ভেজে নেব। এভাবে গরম তেলের মধ্যে মরিচকে ভেজে নিয়ে এগুলোকে বিট লবণ মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এর আওয়াজ শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা মিনি সিঙ্গারা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের অল্প একটু মাংস আর আলু দিয়ে একটি কাবাব তৈরি করে দেখাবো, খেতেও হবে ভীষণ মজার। আমি এখানে 4 পিস হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই 4 পিস মাংসকে আমি একেবারেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই অল্প একটু মাংস দিয়েই আপনারা দারুণ টেস্টি এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য প্যানের মধ্যে আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। তো 2 মিনিট পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। চাইলে আপনারা এখানে আদা রসুন কুচি করেও ভেজে নিতে পারেন। তো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়ার পর এবার সাথে সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। এবার এখানে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, তা না হলে না দিলেও হবে। আর তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো চিকেনটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে চিকেনটাকে কিন্তু একটু লো আঁচে কষিয়ে নিতে হবে, তাহলে এর মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। তো চিকেনটাকে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কেননা চিকেনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিট লো আঁচে রেখে দেব। তো 5 মিনিটের মধ্যে আমি এখানে আগে থেকে বড় সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো আলুটাকে একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এই চিকেন কাবাবগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের আলুর দরকার। তো আমি এখানে বড় সাইজেরই একটা আলু নিয়ে নিয়েছি।
তো আলুটাকে গ্রেট করে এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তো দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এদিকে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা ছিল, তো সেই জন্য পানিটা কিন্তু খুব বেশি শুকিয়ে যায়নি। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি চিকেনগুলোকে একটু গলিয়ে দেব। খুব বেশি কিন্তু গলিয়ে দেব না, একটু দানা দানা ভাব রেখে দেব। আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, চিকেনটাও অনেকটাই গলে গেছে, কিন্তু একটু দানা দানা ভাব রয়ে গেছে। তো ঠিক এই মুহূর্তে এবার আমি এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। তো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেই জন্য মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর আলু দেওয়ার কারণে লবণটা একটু কম মনে হচ্ছিল দেখে লবণটাও একটু করে দিয়ে দিচ্ছি। আর সব শেষে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই আলু আর চিকেনের মিশ্রণটা কিন্তু একটু শুকনো আর একটু আঠালো করে নামাতে হবে। সেই জন্য কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি। তাহলে কাবাবের শেপগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া যাবে। তো দেখুন আলু চিকেনের মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি নিজের পছন্দ মতো শেপে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু একটা কাবাব তৈরি করা হয়ে গেল। তো ঠিক এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের এই চিকেন আলুর কাবাব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবার এই কাবাবগুলোকে এক সাইডে সরিয়ে রেখে একটা ডিম ফাটিয়ে নেব। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, যেহেতু আমি অল্প করে এই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের কাবাবের পরিমাণ বেশি থাকলে এখানে দুটো ডিমও লাগতে পারে। তো সামান্য পরিমাণ লবণ আর অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মিশ্রণের মধ্যে আমাদের এই কাবাবগুলো খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু কাবাবগুলো তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি এখানে ডিমের মধ্যে না ডুবিয়েও কাবাবগুলো ভেজে নিতে চান তাও কিন্তু হবে। তো এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। হালকা গরম হয়ে গেলে এখানে কাবাবগুলো একটা একটা করে দিয়ে দেব। তো এখানে এই ডিমের মিশ্রণের মধ্যে 3 থেকে 4টা মতো আমি কাবাব খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এই কাবাবগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করেও ভেজে নিতে চান তাও কিন্তু হবে। তাহলে এই কাবাবগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো শুধুমাত্র ডিমের মধ্যে ডুবিয়ে এগুলোকে ভেজে নিলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না, কিন্তু খেতে ভীষণ মজার হবে। একবার হলো এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সামনেই যেহেতু রমজান মাস, ইফতারিতে এগুলো বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে এগুলোকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। যখন দরকার হবে তখন আপনারা এগুলোকে ডিমের মধ্যে কোট করে ভেজে নিতে পারেন। যেহেতু আমি ডিমের মধ্যে কোট করে ভেজে নিচ্ছি তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু এই কাবাবগুলো খেতে একেবারে ভালো লাগবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাবাবগুলোকে ভেজে নেবেন। তো এবার একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এই কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন কাবাবগুলোর দুই দিকেই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। তো সবগুলো কাবাব আমি তুলে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবারে কাবাবগুলোকে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা।
এই কাবাবগুলো কিন্তু মুচমুচে হয় না, খেতে ভীষণ ভালো লাগে। এবার এই কাবাবগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর এই টমেটো সসের রেসিপি কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, চিকেন আলুর কাবাব তো আমাদের রেডি করা হয়ে গেল। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো অল্প একটু সেদ্ধ আলু আর ময়দা দিয়ে দারুণ একটি ইফতার রেসিপি। তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প করে আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এবার ময়দার সঙ্গে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে এই নাস্তাগুলো অনেকটাই খাস্তা আর মুচমুচে তৈরি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো হাত দিয়ে ডলে ডলে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যখন এই ময়দাটাকে একটু হাত দিয়ে মুঠো করে নেব, তখন কিন্তু খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাবে। তো ময়দাটা আমাদের কিন্তু খুব সুন্দর করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, খুব বেশি নরম কিন্তু করা যাবে না। তো আমি এই ডোটাকে একটু শক্ত করে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে দেখুন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিটের জন্য ঢেকে এটাকে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে এর ভেতরের আলুর একটা পুর লাগবে, সেজন্য আমি এখানে আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখুন আলুটা কিন্তু অনেকটাই গরম আছে, সেজন্য আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এই আলুর মধ্যে কিন্তু আমি খুব বেশি উপকরণ দেব না, খুব অল্প উপকরণে আজকে আমি আপনাদের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। তো আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তারপরে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন, আদা রসুন পেস্ট দিতে পারেন, ধনেপাতা কুচি দিতে পারেন। তবে আজকে আমি শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে আপনাদের এই নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আলুটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার এই আলুটাকে এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নিতে হবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র এখানে কর্নফ্লাওয়ার দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন ব্যাটারটা একটু ঘন করে আমি তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারটাকে এবার এক সাইডে রেখে দেব। তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গেছে আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তাই ডোটা একটু শক্ত করে তৈরি করে রাখতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায়। তো এবার আমি এই ডোটাকে হাতের তালুতে একটু ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সফট লোই তৈরি করে নেব। তো যেহেতু আমি অল্প করে ময়দার ডো তৈরি করে নিয়েছি, তাই এটা কিন্তু একেবারেই বড় করে বেলে নেব। আর যদি আপনারা বেশি করে ময়দা মেখে থাকেন তাহলে রুটিটা কিন্তু 2 বারে বেলে নেবেন। তো আমি এখানে অল্প করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো এবার দেখুন বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে একটু করে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে তেলটাকে রুটির চারিদিকে মাখিয়ে নিলাম। এবার ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি। তো এই রুটিটা আমি চৌকো শেপে বেলে নেব, সেই জন্য এখানে তেল মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার দেখুন দুটো ভাঁজ দিয়ে নিয়েছি, তার উপরে আবার একটু তেল মাখিয়ে নিলাম। ঠিক একইভাবে আবার একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এখানে আরও একটা ভাঁজ দিয়ে নিয়ে তার উপর আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি চৌকো শেপে বেলে নেব। ঠিক আমরা যেমন চৌকো শেপে পরোটাগুলো তৈরি করে নিই, ঠিক একইভাবে এটাকে বেলে নিতে হবে। তো এই রুটিটা কিন্তু অনেকটা বড় হবে। তো দেখুন যে আলুর মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এই রুটির ওপরে এক সাইডে এরকম লম্বা করে রেখে দিচ্ছি। তো লম্বা করে একটু হাত দিয়ে সাইজ করে নিতে হবে যেন এই রোলটা খুব সুন্দরভাবে গোল হয়ে যায়। তো দেখুন এক সাইডে আলুর পুরটা রেখে দেওয়ার পর বাকি রুটির ওপর আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি।
তো খুব ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর এবার এই আলুর পুরটাকে ঢেকে দিয়ে রোল করে নেব। তো দেখুন আমি কিভাবে কাজটা করছি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো প্রথমে এই দিকটা একটু ভালো করে মুড়ে নিয়েছি। এবার এই রোলটাকে হাত দিয়ে একটু ভালো করে এরকম করে গোল শেপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন আমি এটাকে একটু গোল শেপ দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে এটাকে ভালো করে রোল করে নিয়েছি। এবার এই রোলটাকে একটু সেট করে নেওয়ার জন্য অল্প করে একটু পানি এক সাইডে লাগিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে এরকম করে চেপে দিতে হবে, তাহলে এটা আর খুলে যাবে না। তো অবশ্যই একটু পানি লাগিয়ে এটাকে সেট করে নেবেন, তাহলে রোলটা খুলে যাবে না। এবার এই বড় রোলটা থেকে আমি ছোট ছোট পিস পিস করে একটা একটা করে নাস্তা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মধ্যেখানে আলুর পুরটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর আমি এই ছোট ছোট পিস করেই কেটে নিচ্ছি। আর এই একটা রোল থেকে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো, 1 কাপ ময়দার একটা আলু থেকে কিন্তু আমাদের পরিবারের সকলের জন্য ইফতারের জন্য একটি আইটেম তৈরি হয়ে যাচ্ছে। তো ছোট ছোট পিস পিস করে আমি সবগুলো নাস্তা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো যে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এখানে এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে ডুবিয়ে দিতে হবে, তারপর ভেজে নিতে হবে। তো দেখুন একটা একটা করে এইভাবে ডুবিয়ে তুলে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো তার জন্য প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। তারপর একটা একটা করে নাস্তাগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে এরকমভাবে তুলে ছেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে করে সবগুলো নাস্তা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে যদি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই আলুগুলো তেলে ছড়িয়ে যেতে পারে। তাই ময়দার ব্যাটারটা প্রথমে একটু পাতলা হওয়ার পর আবারও আমি একটু কিন্তু ঘন করে নিয়েছিলাম। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কয়েকটা হালকা পাতলা ব্যাটারে তৈরি করেছি, আর দেখুন কয়েকটা একটু ঘন ব্যাটার দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এবার কিন্তু নাস্তার কালারটা খুব সুন্দর চলে এসছে। আপনারা চাইলে এগুলোকে আরও ডিপ করেও ভেজে নিতে পারেন। তো এই নাস্তাগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে গেছে। তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার একটা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, ময়দার ব্যাটারটা যদি ঘন না করেন তাহলে কিন্তু এই আলুর পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো দেখুন আওয়াজ শুনেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা, একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু আরও একটা ইফতার রেসিপি তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের ফুলকো মুচমুচে দারুণ টেস্টি বেগুনি তৈরি করে দেখাবো। অনেকে বেগুনি তৈরি করতে অনেক সমস্যায় পড়েন। বেগুনি ফুলকো তৈরি হয় না, আবার ফুলকো তৈরি হলে বেগুনিগুলো নরম হয়ে যায়। কিন্তু এই বেগুনিগুলো এই পদ্ধতিতে তৈরি করে নিলে অনেকক্ষণ পর্যন্ত ফুলকোও থাকবে, আবার মুচমুচেও থাকবে, খেতে হবে ভীষণ মজার। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে বেসনের গোলাটা রেডি করে নেব। সেই জন্য ছাকনার মধ্যে একটা বাটি মেপে 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি। আপনারা বেগুনির পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা নিয়ে নেবেন। তো 1 বাটি বেসনের জন্য আমি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর বেসনের সঙ্গে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র চালের গুঁড়োটাই দিয়ে দেবেন, তবে চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। সব কিছু উপকরণ একটু ভালো করে চেলে নিতে হবে। ব্যাটারটা রেডি করার সময় যদি এভাবে চেলে নেন তাহলে কিন্তু ব্যাটারটা রেডি করতে খুবই সুবিধা হবে, খুবই স্মুথভাবে ব্যাটারটা তৈরি হবে। তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু রঙের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার এই মশলাগুলোকে আবারও বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো এখানে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একেবারে খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে এক বাটি পানি দিয়েছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। তো আবারও এক বাটি মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে, তাহলে এটা ফেটিয়ে নিতে খুবই সুবিধা হবে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ তৈরি হবে। দেখুন 2 বাটি পানি দেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আছে। এবার এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে। তো দেখুন আমি ব্যাটারটাকে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফোমি তৈরি হয়ে যাবে, তখন কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো তৈরি হবে। তো ব্যাটারটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেগুনি তৈরি করার জন্য বেগুনগুলো কাটা পর্যন্ত আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো বেগুনিগুলো তৈরি করার জন্য আমি এখানে লম্বা সাইজের 2টো বেগুন নিয়েছি। বেগুনগুলো একটু কচি দেখে নিয়ে নেবেন, তাহলে বেগুনিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো বেগুনগুলোকে আমার সুবিধা অনুযায়ী পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি। বেগুনগুলোকে ঠিক এই রকমই একটু পাতলা করে কেটে নেবেন, খুব বেশি মোটা করে কাটতে হবে না, তা না হলে বেগুনিগুলো ভাজার পর বেগুনগুলো খেতে ভালো লাগবে না। আর বেগুনগুলো কাটার সাথে সাথেই পানির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে বেগুনগুলো কালো হবে না। এবার এই বেগুনগুলোকে পানির মধ্যে থেকে তুলে নিয়ে আমি ঝাকনার মধ্যে নিয়ে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ঝরে গেলে এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। তো পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, চাইলে আপনারা কাপড় দিয়ে এগুলোকে একটু মুছে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। এই লবণ আর মরিচের গুঁড়ো বেগুনের মধ্যে মাখিয়ে নিলে কিন্তু বেগুনিগুলো খাওয়ার সময় বেগুনটা খেতে ভীষণ ভালো লাগবে। তো খুব ভালো করে এবার মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এগুলো মাখিয়ে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। খুব বেশি দেরি করলে কিন্তু আবার এই বেগুনের মধ্যে থেকে পানি ছেড়ে দিতে পারে, তাই এগুলো মাখিয়ে নেওয়ার পর সাথে সাথে বেগুনিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো বেগুনিগুলো ভাজার আগে এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেকিং পাউডার দিলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে, আর এই যে গরম তেল দিয়েছি এটার কারণে কিন্তু বেগুনির মধ্যে খুব একটা তেল টানবে না। এবার একটা করে বেগুনির পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। খুব ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এক্সট্রা বেসনের ব্যাটারটা কিন্তু একটু ভালো করে মুছে নিয়ে তেলে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। 2টো বেগুনি দেওয়ার পর দেখুন ওপরের দিকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি, আর বেগুনি দুটো কিন্তু খুব সুন্দর ফুলকো তৈরি হয়েছে। তো আরও একটা দেওয়ার মতো জায়গা আছে, সেজন্য আমি এখানে আরও একটা বেগুনি দিয়ে দেব। তবে আপনারা চাইলে 2টো কিংবা একটা করে ভেজে নিতে পারেন। তো বেগুনিগুলো তেলে দেওয়ার পর যখন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বেগুনিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। তাহলে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে। আর বন্ধুরা, বেগুনিগুলো যদি ঠিকভাবে ভাজা না হয় তাহলে এগুলো ফুলকো তৈরি হলেও কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে না। তাই বেগুনিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। তো এবার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন বেগুনিগুলো অনেকক্ষণ হয়ে গেছে, তাও কিন্তু অনেকটাই মুচমুচে আছে আর সবগুলো বেগুনি কিন্তু ফুলকো তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই বেগুনি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, মুচমুচে বেগুনি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সুজির চপ তৈরি করে দেখাবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে 1/2 টেবিল চামচ পরিমাণ কালো সরষে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সরষেটাকে 2-1 মিনিট ভেজে নিতে হবে। তারপর এখানে একটা বাটি মেপে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এই পানিটাকে খুব বেশি গরম না করে এখানে দিয়ে দেব সুজি। তো একটু নাড়াচাড়া করে লবণ আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি।
তারপর এখানে যে বাটি মেপে পানি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। তো এখানে যেন পানিটা অতিরিক্ত গরম না হয়, হালকা গরম পানির মধ্যে এখানে সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর বারবার নাড়াচাড়া করে নিতে হবে। তো পানিটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা দেওয়ার সাথে সাথেই দলা পেকে যেতে পারে, তাই পানিটা হালকা গরম থাকা অবস্থায় সুজিটা দিয়ে দিতে হবে। আর এখানে 1 বাটি সুজির জন্য কিন্তু আমি 2 বাটি পানি ব্যবহার করেছি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজিটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সুজিটাকে আরও একটু ভালোভাবে ঘন করে নামিয়ে নেব। তো সুজিটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এবার সুজিটা নামিয়ে রেখে এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। সুজিটা যেন আবার খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, হালকা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আগে থেকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো একটা আলুই কিন্তু হয়ে যাবে। তো আলুটা গ্রেট করে দেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা যেহেতু আমি সুজির মধ্যে দিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু চপগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেব একটু বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু চপগুলো অনেকটাই মুচমুচে হবে। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এগুলো থেকে আমি চপ তৈরি করে নেব। তো দেখুন 2 মিনিট খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমাদের চপের মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি হাতটা ধুয়ে নিয়ে চপগুলো তৈরি করে নেব। তো হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে এগুলোকে চপের শেপ দিয়ে নেব। তো আমি এখানে লম্বা লম্বা করে চপের শেপ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গোল করেও চপের শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন একটা মিডিয়াম সাইজে চপের শেপ দিয়ে নিয়েছি। তো ঠিক একইভাবে সবগুলো চপ তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই সুজির চপ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন দুটো চপ তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার এই চপগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে আরও একটা কাজ করে নিতে হবে। তো আমি আলাদা একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করব না, আমি পাতলা করেই তৈরি করে নেব। সেজন্য একেবারে পানি দিয়ে দিয়েছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা চপ তুলে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের সঙ্গে খুব ভালো করে কোট করে নেব। তো আমি ব্রেড ক্রাম্বসের সঙ্গে একবারই কোট করে নিচ্ছি। চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস থেকে তুলে আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে পারেন। তো এখানে একটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে বাকি চপগুলোকেও ব্রেড ক্রাম্বসের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর সবগুলো একসঙ্গে তৈরি করে নিয়ে এগুলোকে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো চপ একসঙ্গেই ভেজে নেব, সেই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। তো চপগুলোর একদিক যখন ভালোভাবে কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। চপগুলোর চারিদিক যখন খুব সুন্দর কালার চলে আসবে, মানে চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তাহলে এই চপগুলোর ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো চপ তুলে নিয়েছি আর দেখুন চপগুলো খুব সুন্দর ভাজা হয়েছে।
আর চপগুলো কিন্তু ওপর থেকে অনেকটা ক্রিস্পিও হয়েছে, আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার একটা চপ আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।